বর্তমানে যেই বিষয়টা আমরা গত এক সপ্তাহ যাবৎ দেখলাম বা আর একটু বেশি সময় ধরে, এটা একেবারে আনপ্রেসিডেন্টেড একটা বিষয়। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো পরিমাপ করে হয়তো পরে বলা যাবে, কিন্তু এর দ্বারা কয়েকটা জিনিস খুব ক্লিয়ারলি মানে সামনে এসেছে। একটা হচ্ছে যে এই ধরনের একটা ফোর্স আছে যারা দেশের জনগণের সম্পদ নষ্ট করার জন্য একটা কালেকটিভ ভাবে একটা এফোর্ট নিয়েছে, এবং যেটা যেটা একটা অর্থনীতির মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি করেছে, অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্যে, যে এরা কারা কারা এই ধরনের কাজ করতে পারে, এই ধরনের সম্পত্তির এইভাবে মানে নির্দয়ভাবে জনগণের সম্পদ দিতে, আসলে সেগুলোকে ভ্যান্ডালাইজ করা, ধ্বংসপ্রাপ্ত করা। তো এটাকে আমার মনে হয় যে এটা একটা সুদূর প্রসারী, যদি এদেরকে সত্যিকার অর্থেই যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে একটা কিন্তু ভয় ভীতি ইকোনমিক অ্যাক্টরস যারা আছে, এজেন্ট যারা, তাদের মধ্যে কিন্তু থাকবেই সবসময়, কখন কী ধরনের ঘটে এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো। তো এই কথা দিয়ে আমি বলতে চাই যে ইনিশিয়ালি তো ধরেন যে আমরা তো একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলামই বেশ কিছুদিন, কোভিড পরবর্তী, ইউক্রেন রাশিয়া পরবর্তী, কিছু ইকোনমিক মিসম্যানেজমেন্ট আমাদের নিজস্ব, সেগুলো মিলে যেটা দাঁড়িয়েছিল যে আমরা আমদানি রপ্তানি কমে যাচ্ছিল, ডলার ক্রাইসিসে ছিলাম, উচ্চ মূল্যস্ফীতি আমরা ইতিমধ্যে ছিলাম। কিন্তু গত কিছুদিনের ঘটনায় যেটা ইমিডিয়েট ইম্প্যাক্ট হয়েছে আমি মনে করি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপর। হ্যাঁ, একটা হচ্ছে সাপ্লাই চেইনটা তো ডিসরাপ্টেড হয়েছেই, সাথে সাথে যেটা হয়েছে প্রোডাকশন বন্ধ ছিল অনেক ক্ষেত্রেই, সেটা বলেন এগ্রিকালচার বলেন, ম্যানুফ্যাকচারিং বলেন, ট্রেডিং বন্ধ ছিল, সার্ভিস সেক্টর বন্ধ ছিল, ব্যাংক, বিমা, অন্যান্য। তো ছোট ছোট কথা, যেমন ধরেন আমি একটা নিউজ দেখলাম যে রাজশাহীর আম ব্যবসায়ীদের মাথায় হাত, তারা আম তো গাছ থেকে গাছে রেডি, এখন ঢাকায় পাঠাতে পারতেছে না। ফলে এরকম সাপ্লাই চেইন কিন্তু বারবার, কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, পোলট্রি খাতে, মৎস্য খাতে, এরকম বিভিন্ন খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং সেই ক্ষতিগ্রস্তের ফল হয়েছে যে বাজারের জিনিসপত্রের দাম কিন্তু আরও আকাশচুম্বী হয়েছে। যে উচ্চ মূল্যস্ফীতি ছিল, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি আমাদের এখানে বেশি ছিল খাদ্য বহির্ভূতের চাইতে, সেটা আরও বেড়েছে, যাতে করে সাধারণ জনগণের অবস্থা আরও নাবিশ্বাস উঠার মতো। দ্বিতীয়ত হচ্ছে ধরেন অনেক যারা ডে লেবারার, দিন আনে দিন খায়, এরকম লোকরা কিন্তু গত কয়েকদিন কারফিউ এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু আয় এবং বন্ধ ছিল, কর্মসংস্থানের ক্ষেত্রে বন্ধ ছিল। সুতরাং তারা এক ধরনের অবস্থা, জটিলতা অবস্থার মধ্যে পড়েছে। তৃতীয়ত হচ্ছে ধরেন এই যে আমাদের আমদানি রপ্তানি, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি বা অন্যান্য, আমি মনে করি যে সেগুলো হয়তো বা অত বড় আঘাত হবে না। আমার ধারণা ওনারা বলতে পারবেন যে অর্ডারগুলো হয়তো ডিলে হয়েছে, আবার হয়তো রিকভারি করা যেতে পারে। কিন্তু বিষয়টা হলো যে এই যে ইনিশিয়াল যে একটা ধাক্কা, এবং কিন্তু আমি একটু আপনাকে থামাচ্ছি এখানে, মোহাম্মদ নাসির সাহেব যেটা বললেন যে হয়তো আপনি যেটা বলছেন তাদের এটা রিকভার হয়ে যাবে, কিন্তু বায়ারদের কাছে তাদের যে ভাবমূর্তি বা তাদের যে আস্থা, সেই জায়গাতে একটা ধাক্কা, সেই জায়গাটা যেটা হচ্ছে যে ওই কথাটা আমি ইনিশিয়ালি শুরু করেছিলাম, যে এই ফোর্সটা কারা, যারা এই ধরনের জাতীয় সম্পদ, জনগণ সম্পদকে এইভাবে মানে অর্গানাইজড ওয়েতে ধ্বংস করতে পারে। আমি অবশ্যই বিশ্বাস করি, এবং মাননীয় প্রধানমন্ত্রী অন্যরাও বলছেন যে এটা ছাত্রদের কাজ না, এটা হচ্ছে অনেকটা মানে একটা আলাদা রকম ফোর্স, যারা এরা ঠিক করেই আসছে যে এই কাজগুলো করবে। তো সুতরাং তালিকা করে বেছে বেছে হামলাটা চালিয়েছে, এটা অনেকটা অ্যান্টি স্টেট ফোর্সেস। তাদেরকে যদি আলাদাভাবে ঠিকমতো যদি বিচারের আওতায় আনা হয়, আমি এই কথাটা জোর দিয়ে বলছি, ঠিকমতো যদি আনা হয়, আপনি এর সাথে যদি আশপাশে আরও 100 জনকে নিয়ে, তখন এটা কিন্তু ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে। সুতরাং সত্যিকার অর্থে যারা দায়ী তাদেরকে যদি আনা হয়, তাহলে কিন্তু বহির্বিশ্বের লোকজন বুঝতে পারবে। যেমন আজকে বিদেশি কূটনীতিকরা দেখেছেন কী ধরনের ক্ষতি হয়েছে এবং কারা কোন কোন এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং সেইভাবে যদি বিশ্বাসযোগ্যভাবে যদি তাদেরকে বিচারের আওতায় না হয়, তাহলে এই ভাবমূর্তি আমি মনে করি না ফিরে আসা খুব বেশি কঠিন হবে। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মনে হয় যে কোটা আন্দোলনটা ছিল, আমি এই কথাটা বলতে চাই যে আসলে কোটাটা হয়তো বড় কিছু না, কিন্তু একটা এই যে আমরা এখন বলি যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় চলছি, যার তো 50%-এর মতো পপুলেশনের ইয়াথ পপুলেশন, তাদের একটা বড় অংশ বেকারত্বের মধ্যে আছে, এবং বিভিন্ন গবেষণায় দেখা যায় তাদের একটা জব ইনসিকিউরিটি আছে কিন্তু। এবং কোটায় কতজন চাকরি পাবে আর পাবে না, কিন্তু তার চাইতে বড় কথা, তারা এই সামান্য কোটার জন্য তারা জব ইনসিকিউরিটি তাদের কাছে এত বড় আকারে দেখা দিল কেন? তো সেদিক থেকে কর্মসংস্থানের বিষয়টাও কিন্তু অর্থনীতির একটা বড় অংশ। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে যদি আমরা এগিয়ে নিতে চাই, এত বড় একটা ইয়াথ পপুলেশন আছে, তাদেরকে যদি আমরা
মেইন স্ট্রিম ইকোনমিতে যদি অ্যাবজর্ব করতে না পারি, তাহলে কিন্তু অর্থনীতির প্রবৃদ্ধি কিন্তু ওইভাবে আগাবে না, আমরা একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাব। সুতরাং আমাদের অনেক বড় বড় ইনভেস্টমেন্ট চলছে, আমি বলি এগুলো হার্ড ইনভেস্টমেন্ট, কিন্তু আমাদের সফট ইনভেস্টমেন্টের দিকেও যাওয়া দরকার। সামনের দিনগুলো আমি মনে করি যে ইকোনমিক পলিসি মেকিংয়ে যারা আছেন তারা এটা অবশ্যই চিন্তা করবেন যে কীভাবে কর্মসংস্থান আরও বাড়ানো যায়। এত বেশি গ্র্যাজুয়েট কি আমরা বানাবো কিনা, তাদেরকে কি একটা টেকনিক্যাল সাইডে বা তাদেরকে অন্যান্য জায়গায় স্কিল ডেভেলপমেন্টে কীভাবে নেওয়া যায়, সেই কাজগুলোর প্রতি আরও বেশি ইনভেস্টমেন্ট করা দরকার। বাজেট নিয়ে আলোচনা মাত্রই শেষ হলো, কিন্তু সেখানে কর্মসংস্থানের জন্য কিভাবে কি করা হবে সেরকম খুব বেশি কিন্তু ছিল না। আজকে এটা চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখা গেল যে একটা বড় অংশ যারা চাকরির বাজার খুঁজছে, এখন চাকরি ছাড়াও তো অন্য উপায় আছে, বিজনেস অপরচুনিটি আসতে পারে, সেগুলো কীভাবে বাড়ানো যায় বিজনেসম্যানরা দেখতে পারবেন, এইসব বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি, আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এই ধরনের একটা সংকটকালীন মুহূর্তকে ট্যাকেল দেওয়ার জন্য ইন্টারনেট বন্ধ রাখাটা, অর্গানাইজড যে ফোর্সগুলো সেগুলো কিছুটা কাট করার জন্য এটা দরকার। এখন প্রশ্ন হলো যে আমরা ডিজিটালাইজেশনের যুগে ঢুকেছি এবং ইন্টারনেট চালু থাকলেও কিন্তু উনি যেটা বললেন নাসির ভাই, যে অনেক কিছু হয়তো মেকআপ করা যেত। এখন ইন্টারনেটটা আমার কাছে মনে হয়েছে যে এখন আমাদের শিক্ষা এটা থেকে একটা লেসনও লার্ন করা হলো যে আসলে ডিসএগ্রিগেটেড ওয়েতে ইন্টারনেট বা ডিজিটাল প্রসেসটাকে চালু রাখার কোনো পদ্ধতি হয়তো আবিষ্কার করা যায় কিনা বা চেষ্টা করা যায় কিনা। মানে ইন্টারনেটের আসলে আমি যেমন শুরুতে বলছিলাম যে দুইটা ভাগ, একটা হলো সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এটা এক ধরনের বিনোদন বা সামাজিক ইয়ে, আর এটা হলো একদম একদম রিয়েল অর্থে অর্থনীতির যেটা আর কি। মানে সেটা ছাড়াও ধরেন আপনার হ্যাঁ শুধু ইমেলটা হয়তো চালু থাকলো, বা হয়তো একটা এরিয়া ভিত্তিক একটা ডেটা সেন্টার একটা জায়গায় না থেকে হয়তো মানে বিভিন্ন লোকেশনে থাকাটা, এই ধরনের কিছু কিছু হয়তো ডিসেন্ট্রালাইজড ওয়েতে করা যায় কিনা আমার মনে হয় নিশ্চয়ই বাইরেও করা যায়। ইভেন আপনারা জানবেন যে এই সমস্যার মধ্যেই কিন্তু ক্লাউড আউটেজ হয়ে গেছে মাইক্রোসফটের, ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু সমস্যা হয়ে গেছে। সুতরাং এটা যে কোনো সময় হতে হয়, ডিজিটালাইজেশন যেমন পজিটিভ সাইড আছে, একটা দিকে নেগেটিভ সাইডও আছে। সুতরাং আমাদেরকে এগুলো মাথায় রেখে এই জায়গাটা তো আর স্ট্রেনথেন করতে হবে ক্যাপাসিটি, যাতে করে ইন্টারনেট ইকোনমিটাকে আমরা অন্তত ইনটেক্ট রাখতে পারি, এইসব অ্যাবিউসিভ কাজকর্ম থেকে দূরে রাখতে পারে, এই দিকটাকে চিন্তা করে। সুতরাং ওভারঅল আমি মনে করি যে অবস্থার যদি শান্তিপূর্ণভাবে উত্তরণ ঘটে এবং একটা কনফিডেন্স যদি সবার মধ্যে ফিরে আসে যে হ্যাঁ এই সমস্যাটা যথাযথ সমাধান হয়েছে, এবং সেদিক থেকে একটা আমি মনে করি যেই ধরনেরই হোক প্রপার ছাত্ররা যারা আছে তারা যদি এই ক্ষতটাকে তারা ভুলে যেতে পারে, এবং তাদের তো দাবি মোটামুটি ফুললি মেনেই নেওয়া হয়েছে, সুতরাং সেদিক থেকে তারা যদি ফিরে আসে, শিক্ষাঙ্গনে ফিরে যায়, এবং তাদেরকে সেই জায়গাটাতে আমি মনে করি যে যারা নীতি নির্ধারণী পর্যায়ে তাদেরকে নিয়ে ডিল করছেন, তারা আরও সফটলি যদি ডিল করে তাদেরকে আস্থায় নিয়ে কাজটাকে সমাধান করাটা খুব জরুরি, যাতে করে অর্থনীতিও আগের ফর্মে ফিরে আসবে এবং দেশের মানুষও একটা স্বস্তি পাবে। অ্যাট দ্য সেম টাইম যারা কালপ্রিট ছিল, যারা এই ধরনের ভ্যান্ডালিজমের সাথে জড়িত অর্গানাইজড যেগুলো অ্যান্টি স্টেট ফোর্স ছিল, তাদেরকে যদি যথাযথভাবে বিচারের আওতায় আনা হয়, তাহলে আমার মনে হয় আমরা এই সমস্যা থেকে ফিরে আসবো।